উল্টে গেছে মত আর পাল্টে গেছে পথ। ব্যারাকপুরের সাংসদকে নিয়ে রাজনৈতিক মহলে তীব্র হচ্ছে এই চর্চা। পথ পাল্টানোর আনুষ্ঠানিক ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করছেন অনেকেই। তৃণমূল আবার অর্জুনকে মন্ত্রী করার প্রস্তাব দিয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে সিএ নিয়ে তার পথ বিজেপির বিরুদ্ধে কতটা আক্রমণের তা হাবড়ার সভা থেকে আজ স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিষ্কার বলছেন, এটা বিজেপির বাংলা ভাগের খেলা। পাল্টা অপপ্রচারের অভিযোগ তুলছে বিজেপি। একই সঙ্গে আজ আপনাদের দেখাবো কিভাবে তৃণমূলের অন্দরে প্রার্থী অসন্তোষ ক্রমশ জোরালো হচ্ছে। আগামী 1 ঘন্টায় তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়, অফিস থেকে সরল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, এলো মোদির ছবি এবং শুভেচ্ছা বার্তা। অর্জুনের লক্ষ্যভেদ তাহলে কি স্রেফ সময়ের অপেক্ষা? অনেকেই মনে করছেন যে কোনো দিন ঘোষণা হতে পারে যে অর্জুন সিং বিজেপি জয়েন করেছেন। অর্জুনকে দলে রাখতে মরিয়া তৃণমূল। বরানগরে প্রার্থী জিতলে মন্ত্রী করার পর্যন্ত প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আপনারা জানেন যে বরানগরের বিধায়ক ছিলেন তাপস রায়, যিনি বিজেপিতে যোগদান করেছেন, যেখানে বাই ইলেকশন হওয়ার সম্ভাবনা। ফলে এই শূন্য আসনে কি তৃণমূল প্রার্থী করতে চলেছে, অন্তত প্রস্তাব দিয়েছে বলে সূত্রের খবর। এমনকি মন্ত্রী করার প্রস্তাব পর্যন্ত দেওয়া হয়েছে। তৃণমূলকে গুড বাই, ব্যারাকপুর থেকেই প্রার্থী হব। আরো জল্পনা বাড়ালেন অর্জুন সিং। অর্জুন সিং বলছেন ব্যারাকপুর থেকে প্রার্থী হব, কিন্তু কার টিকিটে, কোন রাজনৈতিক দলের প্রতীকে দাঁড়াবেন অর্জুন সিং, এইটা কিন্তু বড় প্রশ্ন। এবং এই প্রশ্নের উত্তর কতক্ষণে পাওয়া যাবে? যে অর্জুন সিং এখনো পর্যন্ত তৃণমূল নেতা, ব্যারাকপুরের সাংসদ, ফুলবদল কি খুব দ্রুত হতে চলেছে? এই প্রশ্ন তুলছেন অনেকেই। 20 জন বিধায়কের কাউকে প্রার্থী করা গেল না, গুজরাট থেকে প্রার্থী কেন? প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ হুমায়ুন কবির। বহরমপুর থেকে ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে ক্ষোভ চেপে রাখেননি ভরতপুরের তৃণমূল বিধায়ক। টোটাল ভাওতা, এর সঙ্গে এনআরসি যুক্ত, সব ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। সিএ নিয়ে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। গতকালই একটা আঁচ দিয়েছিলেন নবান্ন থেকে যখন সাংবাদিক বৈঠক করেছিলেন সিএ নিয়ে, এবং আজকে হাবড়ার সভা থেকে স্পষ্ট বলছেন যে সিএ এর সঙ্গে এনআরসি যুক্ত রয়েছে, সবাইকে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা করছে বিজেপি। নাগরিকত্ব চলে গেলে কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার পাবেন না, সিএ বিজেপির জুমলা। আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। 15 লাখ টাকা দেওয়ার জুমলা যেমন ছিল লোকসভা নির্বাচনের আগে, সেরকম আরেকটা জুমলা দেখানো হচ্ছে। এইভাবে বিজেপিকে সিএ নিয়ে আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেখ শাহজাহানকে আশ্রয় দিয়েছিল ধৃত ফারুক আকুঞ্জি, আদালতে দাবি সিবিআই এর। এই প্রশ্ন 56 দিন ধরে সামনে এসেছে যে কোথায় ছিল শেখ শাহজাহান এতদিন ধরে, কার আশ্রয়স্থলে ছিল? আজকে সিবিআই যখন ধৃত 3 জনকে আদালতে পেশ করছে, জোরালোভাবে বলছে এই ফারুক আকুঞ্জি ছিল শেখ শাহজাহানের আশ্রয়দাতা। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবরে আমরা নজর রাখবো, যা নিঃসন্দেহে তৃণমূলের অস্বস্তির কারণ, অস্বস্তি বাড়াচ্ছে তৃণমূলের অন্দরে। অসন্তোষের সুর ক্রমশ বাড়ছে। 10 তারিখ আপনারা জানেন যে ব্রিগেডের সমাবেশ থেকে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। এই মুহূর্তে 4 জন, অর্থাৎ দুদিনে 4 জন, অর্জুন সিং, সুনীল মণ্ডল, হুমায়ুন কবির এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, 4 জন বেসুরো হচ্ছেন, কেউ অভিমানী হচ্ছেন, কেউ বিদ্রোহী হচ্ছেন। সরাসরি অন্য দলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করার তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে আগাম ঘোষণা পর্যন্ত করে দিচ্ছে। নিঃসন্দেহে বুঝতে পারছেন যে 42টা আসনে প্রার্থী ঘোষণা করা যেভাবে কার্যত একটা ভিক্টরি সাইন দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস, জয়ের একটা বার্তা শুনিয়েছিল, কিন্তু দলের অন্দরে এই যে অসন্তোষ, তা ক্রমশ একটা বড় অন্তরায়, বড় সমস্যার সৃষ্টি করছে। কি মাথা ব্যথার কারণ হচ্ছে কি তৃণমূলের কাছে? কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে অর্জুন সিং, তিনি বলছেন যে 10 তারিখ, ঠিক যেদিন ঘোষণা করা হলো প্রার্থী তালিকা, সেদিনই নাকি ফিরহাদ হাকিম তাকে ফোন করেছিলেন। যে জিনিসটা আমার কাছে ছিল সেটাই দিল না। অর্থাৎ স্পষ্ট বলছেন, আমি তো সাংসদ, আমাকে তো প্রার্থী করা হলো না, লোকসভা নির্বাচনে টিকিট তো দেওয়া হলো না, বরানগর দিয়ে কি লাভ হবে আমার? অর্থাৎ একেবারে বরানগরে প্রতিদ্বন্দ্বিতা করার যে প্রস্তাব তৃণমূলের তরফে দেওয়া হচ্ছে, স্পষ্টতা খারিজ করে দিচ্ছেন অর্জুন সিং। যে বরানগরের কথা বলছে তৃণমূল, সেখানে এখনই বহিরাগতকে আনা যাবে না নিয়ে পোস্টার লাগানো হয়েছে। ফলে বুঝতে পারছেন যে এই যখন জল্পনা সামনে আসছে যে অর্জুন সিংকে প্রার্থী করা হতে পারে বলে প্রস্তাব দেওয়া হয়েছে তৃণমূলের তরফে, একেবারে কোনো বহিরাগতকে মানব না বলে পোস্টার লাগানো হয়েছে। ফলে কোথাও অর্জুন সিং এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কি তৃণমূল কংগ্রেসের কাছে? অর্জুন সিং কি বলছেন শুরুতে রাখবো আপনাদের সামনে। 10 তারিখে ববি হাকিম আমাকে ফোন করেছিলেন, আমার বন্ধুর লোক। তখন আমি ওনাকে বললাম যে জিনিসটা আমার কাছে ছিল সেটাই দিলেন না, তো আমি এই বারানগর আমুক জায়গার করে কি লাভ আছে? আর যে বারানগরের কথা বলছেন ওনারা,
অলরেডি ওখানে পোস্টার পড়ে গেছে কি বহিরাগতকে এখানে আনা যাবে না। তো তৃণমূল বলছে যে আপনাকে মন্ত্রিত্ব দেবে, সেই ক্ষেত্রে আপনি কি আমার তো মন্ত্রী লাগবে না, আমি তো এমপি ছিলাম, আমি তো এমপি চাইছিলাম, আপনি আমাকে মন্ত্রী করবেন কেন? আমি তো চাইছি না। যদি এই মুহূর্তে যে টানাপোড়েন চলছে এর মধ্যে তৃণমূল কংগ্রেস থেকে বলে যে আপনাকে ব্যারাকপুরের টিকিট দেওয়া হবে, তাহলে কি আপনি তৃণমূল কংগ্রেসে থাকবেন? গুড বাই হয়ে গেছে, গুড বাই করে দিয়েছে আর কি। গুড বাই করে দিচ্ছি। মঞ্চে বসিয়ে আপনি বলবেন কি আপনাকে টিকিট দিলেন না, আর তারপরে বললেন আপনাকে টিকিট দেবো, আর এটা তো অপমান করা, ডাবল অপমান হবে না? তাহলে কি ব্যারাকপুরে অর্জুন সিংকে আমরা প্রার্থী হিসেবে দেখব? কোন দল সেটা আমি সেটাও দেখা উচিত আমার মনে হচ্ছে। তাহলে বিজেপিতে অফিসিয়ালি আপনি কবে যোগদান করছেন? এটা তো আমি বলিনি, কিন্তু আমি ব্যারাকপুরে এমপি হব, মানুষ আমাকে ক্যাম্প করবে, কেন ব্যারাকপুরের প্রতি আমি সমর্পিত আছি। তাহলে তো নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল থেকেই আপনাকে সেটা নিশ্চিত থাকুন, আমি কোনো উইদাউট টিকিট যাব না। আপনি তৃণমূলে আছেন না বিজেপিতে আছেন, একটু অবস্থানটা স্পষ্ট। বলতে পারবো না, এখন বলতে পারবো না। দেখুন, একটা কথা অনেকেই হয়তো হলফ করে বলতে পারবেন যে অর্জুন সিং অন্তত কনিনিকা ঘোষের দল বা পার্থ মুখোপাধ্যায়ের দলের প্রার্থী হয়ে ব্যারাকপুরে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, এটা মোটামুটি হলফ করে বলে দেওয়া যায়। এবং কার দলে প্রার্থী হবেন অর্জুন সিংয়ের দাবি অনুযায়ী সেটাও মোটামুটি পরিষ্কার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ঠিক যেমনটা শুভেন্দু অধিকারী যে মুহূর্তে দল ছাড়বেন একেবারে দিনের আলোর মতন মৃত্যুঞ্জয় স্পষ্ট হয়ে গেছে, মরিয়া চেষ্টা করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে দলে রাখার জন্য। দর্শকদের মনে থাকবে যে বর্ষিয়ান সাংসদ সৌগত রায়কে পর্যন্ত পাঠানো হয়েছিল কিন্তু বরফ গলেনি। সেই একই চেষ্টা কার্যত অর্জুন সিংকে দলে রাখার জন্য তৃণমূলের তরফে করা হচ্ছে। আমি বলছি বিজেপির বিরুদ্ধে লড়াইটা তো পরে হবে, দলের অন্দরে যেভাবে এই মুহূর্তে সুর ক্রমশ বেসুরে শোনাচ্ছে, বিদ্রোহের সুর ক্রমশ চওড়া হচ্ছে, তার মোকাবিলা তৃণমূল করবে কিভাবে? দেখুন, পশ্চিমবঙ্গে 42টা আসন, এবার দলের শীর্ষ নেতৃত্ব যেই 42 জনকে মনে করেছেন তাদের টিকিট দেবেন। অনেকের অনেক অ্যাসপিরেশন থাকতে পারে, পলিটিক্যাল অ্যাসপিরেশন থাকা কোনো অন্যায় নয়, কোনো দোষেরও নয়। তো অর্জুনবাবু মনে করতেই পারেন যে উনি সাংসদের টিকিটটা পাবেন ব্যারাকপুর থেকে, ওনার চয়েস থাকতেই পারে। সেখানে দলীয় নেতৃত্ব যাকে টিকিট দিয়েছেন, যাকে সেরা মনে করেছেন, যাকে মনে হয়েছে যে জিতবে তাকে টিকিট দিয়েছেন। তো যাকে মনে হয়নি দেয়নি। প্রশ্ন তা নয়, আমি বলছি প্রথম দিন থেকে মৃত্যুঞ্জয়, তাহলে আপনি অর্জুন সিং এর বক্তব্যগুলো শোনেননি। আমি বলতে দিন, দর্শকদেরও সুবিধা হবে তাদের বুঝতে। সেটা হচ্ছে অর্জুন সিংকে দলে এই প্রতিশ্রুতি দিয়ে আনা হয়েছিল যে ব্যারাকপুরের টিকিট দেওয়া হবে, ব্যারাকপুরের সাংসদ পদে প্রার্থী করা হবে। দুই হচ্ছে, এবং তিনি এটাও বলছেন যদি সেটা বলা হতো আমি তাহলে তৃণমূলে আসতাম না, অর্থাৎ একেবারে ব্রিচ অফ ট্রাস্ট, প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। আমি এক এক করে দর্শকদের সামনে এগুলো দেখাবো যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় হোক বা অর্জুন সিং, তারা স্পষ্টতই বলছেন যে একেবারে টিকিট যে দেওয়া হবে না সেটা জানানো পর্যন্ত হয়নি। বছরের মধ্যে উনি 2 বছরের আগের কথা বলছেন, যখন বিজেপি থেকে উনি তৃণমূল কংগ্রেসে আসবেন। 2 বছরের পরিবর্তিত পরিস্থিতিতে আমার যদি মনে হয় দল যারা চালাচ্ছেন বা দলের ওখানে যারা সংগঠন দেখেন, যদি মনে হয় যে মানুষ অর্জুন সিংকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে দিলে দল যদি মনে করেন জিতবেন না, তা আমার কাছে তো সংখ্যাটা ব্যাপার, আমাকে তো বিজেপিকে হারাতে হবে। সেখানে অর্জুন সিংকে মনে করে যদি আমার দল মনে করে যে দলে নিলেন কেন, দলে তখন যদি আমার মনে হয় প্রয়োজন 2 বছরের আমি বারবার বলছি, রিপিট করছি, 2 বছরের পরিবর্তিত পরিস্থিতিতে আমার যদি ওখানে মনে হয় ব্যারাকপুরে অর্জুন সিংকে দাঁড়ালে দল যদি মনে করে দল সিটটা হারবে, দল অর্জুন সিংকে দেবে কেন? তার মানে এখন স্পষ্ট বলছেন এখানে মৃত্যুঞ্জয় অর্জুন সিংকে দিলে ব্যারাকপুরে হেরে যেত। আমার যদি মনে হয় দল যাকে মনে করবে জিতবে, 100% আসন আমি খোলসা করে দেব, 100% চান্স যাকে ব্যারাকপুরে টিকিট দিলে তাহলে হেরে যেত। পার্থভৌমিক একদম বলছি, পার্থভৌমিক জেতার চান্স 100%, তাই পার্থভৌমিককে দিয়েছে। আমরা 1% চান্সও নেব কেন? যেখানে দল যাকে মনে করেছে যার জেতার চান্স যত বেশি সেখানে তাকে দেবে, তাই ওখানে মনে হয়েছে পার্থভৌমিক আমাদের কাছে সেরা ক্যান্ডিডেট, আমাদের কাছে সেরা ক্যান্ডিডেট পার্থভৌমিক টিকিট পেয়েছে। সেটা 1.5 বছর আগে মনে হয়নি, পরিবর্তিত পরিস্থিতি অর্চনাদি পার্থভৌমিককে বেশি যোগ্য মনে হয়েছে, পার্থভৌমিককে দেওয়া হয়েছে। এখানে সম্মান অসম্মানের প্রশ্ন আসে কোত্থেকে? দেখুন, তৃণমূল দলে যেটা আমরা অতীতের ইতিহাস থেকে দেখছি, কাজের বেলা কাজই, কাজ ফুরালে পাজি। সেটা সুব্রত বক্সিকে দেখে শুরু করুন, তারপর আমি নাম বললে আমার কথা বলার টাইমটাই চলে যাবে। এটাই তৃণমূলের রীতি। প্রথম কথা এটা। নিশ্চয়ই কিছু বলা হয়েছিল, অর্জুন সিংকে নানানভাবে মামলা দিয়ে প্রেশারাইজ করা হয়েছিল। সে টিকতে এত বেশি মামলা এবং এত বেশি করতে ছিল, সে আন্ডার ট্রিমেন্ডাস চাপে ছিল। বিজেপিতে যখন ছিল আমি দেখেছি তিনি একটা চাপের মধ্যে থাকতেন, সবসময় কোর্ট উকিল এগুলো করতেন। সবকিছু মিলিয়ে তাকে এমন কিছু বলা হয়েছিল, সে বিজেপি ছেড়ে চলে গেছে। আবার বিজেপিতে ফিরবেন, এখন ফিরবেন কি না ফিরবেন
সেটা আমি আমাদের জিজ্ঞাসা করছি আমাদের আপনাকে। বিজেপিতে এইভাবে হয় না। না না আমি জিজ্ঞাসা আমাদের করছি দলে যেটা হয় হ্যাঁ। সেটা তিনি তার ফেরার ইচ্ছা প্রকাশ করবেন, আমাদের দল সেটাকে না বিবেচনা না আমি করবে। আমি বলছি একেবারে খোলসা করে অর্চনাদি রাগ ঢাকের কোনো প্রশ্ন নেই। দেখুন ছবি তো অনেক কথা বলে। অর্জুন সিং এর অফিস, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে যাচ্ছে, ঠিক। নরেন্দ্র মোদীর ছবি আসছে, তার শুভেচ্ছা বার্তা সেখানে ঠাঁই পাচ্ছে, যাবতীয় যা তৃণমূলের দলীয় পতাকা ছিল সেগুলো খুলে নেওয়া হয়েছে, তৃণমূলের যে প্রতীক জোড়া ফুল সেটা পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে। আমি বলছি তার মানে তো অনেকেই বলছেন যে অর্জুন সিং একেবারে বিজেপিতে যোগদান সময়ের অপেক্ষা। আপনাদের তাহলে দলে নিতে কোনো আপত্তি নেই? আমাদের দলে যোগদান করতে গেলে তাকে আমাদের স্টেট পার্লামেন্টারি কমিটি, হ্যাঁ। মানে সিলেকশন কমিটি, সেন্ট্রাল পার্লামেন্টারি সিলেকশন কমিটি, তার উপরে আমাদের হ্যাঁ। মোদিজি, অমিত শাহজি, নাড্ডাজি, এরকম আমাদের লেভেলে লেভেলে এইসব সিলেকশন এবং প্রপোজাল চলে। না বলছি দিল্লি চট থেকে করে যখন ঘোষণা হবে ব্যারাকপুরের প্রার্থী, তখন বিজেপি- অর্জুন সিং এর নামটা থাকবে তো? না সেটা বলার আমি আমাদের দলে একটা আমাদের লাইন মতো বলবো, একটা লাইন। নিচুতলার নেতৃত্বের একটা লাইন পক্ষে বলতে খুব ইচ্ছে এক্ষুনি করছে, একটা প্রেসের লাইন মুখে বলি। বসে হ্যাঁ। আন্দাজ করেও বলা না না সম্ভব আমি না। বলছি না না আমি বলছি আন্দাজ এখানে করতে হবে না, এক সেকেন্ড মৃত্যুঞ্জয় এক সেকেন্ড। তার মানে ধরুন বিজেপি থেকে যারা তৃণমূলে গেল এবং তারা টিকিট পেল না, তারা যদি আবার বিজেপিতে প্রত্যাবর্তন করে বিজেপি তাদের টিকিট দেবে, তাই তো অর্চনা? বিজেপি থেকে তৃণমূলে গেল আবার দেখুন অর্জুন সিং ব্যাপারটা আমি আবার বলছি, হ্যাঁ। তিনি কিন্তু কোনো সময় আমার মনে হয়নি যে যাই করেছিলেন ঠিকঠাক করে বিজেপিটা করতেন তিনি। হ্যাঁ যতদিন ও মানে তৃণমূলে একসাথে- গেলেও বিজেপিতেই তিনি ছিলেন। না সেটা আমি বলবো একটা আমার কথা? সাথে যেদিন তিনি দেখুন Please, আমাকে বলতে যদি দিন। বলতে দেন, হ্যাঁ। যেদিন তিনি তৃণমূলে গেছেন তার পরের দিন থেকে বা সেই দিন থেকে তার সাথে কোনো রকম যোগাযোগ আমার বা পার্টির আছে বলে আমি জানি না, হুম। আমার নলেজে নেই। না, না, শুভেন্দু এবার অধিকারী অর্জুন সেদিন সিং, বলছেন যোগাযোগ ছিল। তার ইচ্ছে হয়েছে তিনি ক্যান্ডিডেট হবে, আর ব্যারাকপুরটা হলো ইন্ডিভিজুয়াল একটা ক্যাপাসিটি সেখানে কাজ হ্যাঁ। করে ব্যারাকপুর হ্যাঁ। ইলেকশনে। এটা হয়তো না না, কিন্তু আমি বলছি একটা নির্দলদারিও লড়তে আমি পারেন। আমি মানলাম যে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটির জায়গা হচ্ছে ব্যারাকপুর, কিন্তু আমি বলছি আমি একজন যিনি বলছেন যে আমি টিকিট পাবো বলে গেছিলাম তৃণমূলে, তাকে যদি আবার বিজেপিতে ফিরিয়ে নিয়ে আসা হয়, আমি বলছি টিকিটের জন্য যিনি একটা দল পরিবর্তন করেন তাহলে তার ক্রেডিবিলিটি সাধারণ মানুষের কাছে প্রতিষ্ঠা করবেন কি করে? তখন তো প্রশ্ন হবে যে তার মানে ব্যারাকপুরে বিজেপির কোনো যোগ্য প্রার্থী নেই, সেই কারণে যদি বিজেপিতে যোগ দেন অর্জুন সিং তাহলে তাকে প্রার্থী করা হবে। আমি বলছি এইখানে হচ্ছে মূল প্রশ্নটা, সেটা হচ্ছে দল বদল করা এবং তার ক্রেডিবিলিটি, বিশেষ করে সেই ব্যক্তি যখন বলছেন যে টিকিট পাবো বলে আমি তৃণমূল কংগ্রেসে গেছিলাম, বলে এইখানে প্রশ্ন উঠছে যে টিকিটটাই তাহলে আসল কথা। ব্যক্তিগত ক্রেডিবিলিটিতে জয় পরাজয় হতে পারে, কিন্তু এইখানে প্রশ্ন হচ্ছে যে নৈতিকতার প্রশ্ন, এইখানে প্রশ্ন হচ্ছে ক্রেডিবিলিটির প্রশ্ন। কেন দলের অন্দরে অস্বস্তি বাড়ছে? একা অর্জুন সিং এর রক্ষে নেই, আবার হুমায়ুন দোসর, হুমায়ুন কবির তিনি বলছেন যে 20 জন মুর্শিদাবাদ জেলায় বিধায়ক, একজনকেও বহরমপুরের জন্য যোগ্য মনে করতে পারলো না দল। গুজরাট থেকে একজন বহিরাগতকে নিয়ে আসা হলো, এই বলে দলের সিদ্ধান্তকে দলকে কাঠগড়ায় তুলছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। এই কথা বলেই থেমে থাকছেন না, তিনি বলছেন বহরমপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান পরাজিত হবেন। কি বলছেন? বিস্ফোরক বক্তব্য, দেখুন একবার। মুর্শিদাবাদের মানুষকে এত অবহেলা করা, মুর্শিদাবাদের মানুষের তৃণমূল কংগ্রেসকে প্রতীকে ভোট দিয়ে 22টার মধ্যে 20টা সিট উপহার দিয়েছে নেত্রীকে। সেই 20 জনের মধ্যে থেকে কাউকে বহরমপুর লোকসভায় বাছা যেত না? এটা ইউসুফ পাঠানের মতন একজন খেলোয়াড়কে, তাও আবার গুজরাট থেকে নিয়ে আসার মানে কি? এর আগের শিক্ষা হয়নি যে কলকাতা থেকে গায়ক পাঠিয়ে 2014 সালে সব থেকে বেশি মার্জিনে 44টা এমপি জিতেছিল কংগ্রেসের তখন 2014 সালে। সেখানে কি হয়েছিল? সব থেকে বেশি মার্জিনে ভারতবর্ষের মধ্যে কংগ্রেসের যে 44 জন এমপি জিতেছিল, রাহুল গান্ধীকেও ছাড়িয়ে গিয়েছিল মার্জিনে অধীর চৌধুরী, গায়ক পাঠিয়ে। সংস্কৃতিপ্রিয় মানুষ, গায়ক গেল আর ওখানে গিয়ে একদম কুপকাত হয়ে চলে আসলো। মানে ইউসুফ পাঠান জিততে পারবে না বলছেন? কোনো মতেই পারবে না। মানুষ এসব পছন্দ করে না। মানুষ এসব বহিরাগতদের এইভাবে ভোট দিয়ে এমপি করে তাকে গুজরাটে খুঁজতে যাবে না? সে এখানে এসে কোন গ্রাম চেনে? এই সিদ্ধান্ত কি অধীর চৌধুরীকে বাড়তি অ্যাডভান্টেজ দেবে বলে মনে করছেন? নিশ্চয়। তার মানে আপনি নির্দল হয়ে দাঁড়াবেন মনস্থির করে নিয়েছেন? হ্যাঁ নিশ্চয়। ময়দানে আমি মানুষকে ভোট দেওয়ার জায়গা করে দিতে হবে। তো সব ভোট যদি অধীর চৌধুরীকে দিয়ে দেয়, আগামী দিনে আমরা বিধানসভায় ভোট চাইবো কি করে? বলে নিঃসন্দেহে প্রশ্ন হচ্ছে যে এই রকম একটা পরিস্থিতিতে, একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আপনাদের দেখাবো যে এইরকম একটা পরিস্থিতিতে তৃণমূলের অন্দরে যখন অসন্তোষের সুর, বেসুর এবং বিদ্রোহের সুর চড়া হচ্ছে,
বিজেপি মোকাবিলা করার আগে এই ধরনের একটা প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা কিভাবে করবে তৃণমূল কংগ্রেস, এই পরিস্থিতি মোকাবিলা করে কিভাবে নির্বাচনী ময়দানে ভোট যুদ্ধে তারা অবতীর্ণ হবে। যারা সবেমাত্র টেলিভিশন সেটের সামনে এসেছেন, আমি আরেকবার দর্শকদের জন্য বলবো যে এই মুহূর্তে তৃণমূলের সব থেকে বড় চিন্তার বিষয় বাড়তে থাকা অসন্তোষ, এবং যেভাবে অসন্তোষের সুর, অভিমানের সুর এবং বিদ্রোহের সুর তৃণমূলের অন্দরে বাড়ছে। 10 তারিখে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছিল, আজকে 12 তারিখ, অর্থাৎ মাঝের 3 দিনে চারজন এরকম তৃণমূলের নেতা নেত্রীরা রয়েছেন যারা প্রশ্ন তুলতে শুরু করেছেন। অর্জুন সিং থেকে শুরু করে হুমায়ুন কবির, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং সুনীল মণ্ডল। এখন এইরকম একটা পরিস্থিতির মোকাবিলা কিভাবে তৃণমূল কংগ্রেস করবে, নিঃসন্দেহে সেটা তৃণমূলের কাছে একটা বড় চ্যালেঞ্জের বিষয়। আমি এই পর্যায়ে পার্থ মুখোপাধ্যায়ের কাছে আসতে চাইবো। পার্থদা, আমি বলছি হুমায়ুন কবিরের বক্তব্যকে আপনি যদি একটা অন্য আঙ্গিকে দেখেন, সেটা হচ্ছে যে অধীর চৌধুরীর জন্য এই রাজ্যে ইন্ডিয়া জোট একেবারে মুখ থুবড়ে পড়েছিল, বারে তৃণমূলের তরফে সেটা বলা হয়েছে, সেই অধীর চৌধুরীর জয় একেবারে নিশ্চিত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তার কারণ এমন একজন প্রার্থীকে দাঁড় করানো হলো, বহিরাগত বলছেন ইউসুফ পাঠানকে, ফলে অধীর চৌধুরী আরেকবার সংসদে যাওয়াটা একদম নিশ্চিত। আমি বলছি কোথাও এটা মমতা বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরীকে ওয়াক ওভার দিলেন, এইভাবে দেখা যেতে পারে, বা ইন্ডিয়া জোট রক্ষার ক্ষেত্রে একটা বার্তা দিল কংগ্রেসকে, এভাবেও তো অনেকে ব্যাখ্যা করতে পারেন। দেখুন, ব্যাখ্যা তো যে যার মতো করবে, ব্যাখ্যা করা মানুষের কাজ, তারা যে যার মতো ব্যাখ্যা করবেন। তবে আমাদের যেটা ব্যাখ্যা, সোজা ব্যাখ্যা, সেটা হচ্ছে দেখুন, অধীর চৌধুরী এখানে এর আগেও অনেকবার জিতেছেন এবং অনেক বড় ব্যবধানে জিতেছেন। তিনি প্রায় 3.5 লক্ষ ভোটের ব্যবধানেও জিতেছেন, গতবারে কমে তাও 65,000 ভোটে জিতেছেন। আর ফলে তার জেতার অবশ্যই একটা ভালো সম্ভাবনা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং আমরা তার জেতার ব্যাপারে নিশ্চিত, সেটা যে কোনো রাজনৈতিক অবস্থানের পরিপ্রেক্ষিতে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আপনি যেটা বললেন যে হুমায়ুন কবির যেটা বলেছেন, দেখুন হুমায়ুন কবির রাজ্যে সেখানে তার নিজের রাজনৈতিক অবস্থান তিনি বারবার দলবদল করে যে জায়গায় রেখেছেন। হুমায়ুন কবিরের বক্তব্যকে আমি আলাদা করে কোনো গুরুত্ব দিচ্ছি না, কেন হুমায়ুন কবির না বললেও অধীর চৌধুরী জিততেন, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে অধীর চৌধুরীর জন্য জোট হয়নি। কেন গুরুত্ব দিচ্ছেন না, দল বদল করে জিতে দেখিয়েছেন। আমি শুধু এইখানে দর্শকদের মনে করিয়ে দেব, হুমায়ুন কবির এইটা আমি হুমায়ুন কবিরকে কেন গুরুত্বপূর্ণ বলছি। 21শে জানুয়ারি হুমায়ুন কবির বলছেন, আমি টেবিল চিহ্নতে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করেছি। ফলে হুমায়ুন কবিরের যে জেতার যে ক্ষমতা বা ক্যারিশমা, সেটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো নয়। নিজের জেতার জায়গা বলছেন, আমি অধীর চৌধুরীর জেতার ব্যাপারে তার কথা। আর একটা কথা আপনি যেটা বললেন যে অধীর চৌধুরীর জন্য এখানে ইন্ডিয়া জোট মুখ থুবড়ে পড়েছে। দেখুন, ইন্ডিয়া জোটে তৃণমূলের সঙ্গে সমঝোতা হয়নি বলে ইন্ডিয়া জোট মুখ থুবড়ে পড়েছে, কথা মনে করার তো কোনো কারণ নেই। তৃণমূল কংগ্রেস এই ইন্ডিয়া জোটে দুখানা অংশ, একটা হচ্ছে পলিটিক্যাল অ্যালায়েন্স আর একটা হচ্ছে ইলেকটোরাল অ্যালায়েন্স। তৃণমূল কংগ্রেস ইলেকটোরাল অ্যালায়েন্সের অংশ নয়, সেখানে কংগ্রেস এবং বামেদের সঙ্গে আবার কথাবার্তা চলছে, অবশ্যই সেখানে একটা আসবে, সমাধান সূত্র আসবে। ফলে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট ফেল করলো এই কথা বলার কোনো কারণ নেই। বেশ, আমি অ্যালায়েন্সের পার্টি একবার এখানে কনিনিকাদির কাছে আসতে চাই। আমি বলছি এইভাবে যদি ধরুন যে বহরমপুরে ধরুন অধীর রঞ্জন চৌধুরী প্রার্থী হলেন, তাহলে স্বাভাবিকভাবে সেখানে বামেরা কোনো প্রার্থী দেবে না, একেবারে জোট ধর্ম মেনে। এবং যদি এই রকমটা যদি হয় যে ইউসুফ পাঠানের হয়ে প্রচারে না বেরিয়ে পাল্টা নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা হুমায়ুন কবির করলেন, আমি বলছি সেখানে তো ভোট কাটাকাটির খেলায় বা অপেক্ষাকৃতভাবে হুমায়ুন কবিরের বক্তব্য অনুযায়ী দুর্বল প্রার্থী যেহেতু তৃণমূল কংগ্রেস দিয়েছে, জোটের জয় সেখানে। হ্যাঁ, সেটা তো তাদের ব্যাপার, তারা কি করবেন। এখন তৃণমূল কংগ্রেসের মধ্যে কে কি করবেন, জোটের আন্ডারস্ট্যান্ডিং আমি বলছি শুনুন না, কে কি করবে না, কে কি করবে। ইন্ডিয়া জোট আমরা বারবার বলেছি যে এটা ইলেকটোরাল অ্যালায়েন্স নয়, ইন্ডিয়া জোট ইজ আ পলিটিক্যাল প্ল্যাটফর্ম, যেটা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে সরানোর জন্য আমরা বিভিন্ন দল, সেই প্ল্যাটফর্মে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সীতারাম ইয়েচুরি বসে চা খাচ্ছিলেন, তো কি হয়েছে, চা খাচ্ছিলেন, প্রশ্নটা সেই জায়গাটায় না, প্রশ্নটা কাজটা কি করছেন। এখানে বিজেপি তৃণমূল বিরোধী লড়াই আমরা করছি রাজ্যে, বারে সেটাই করছি। আর দেখুন, দেখতেই তো পাচ্ছেন যে বিজেপি আর তৃণমূল আপনি আলাদা করবেনটা কি করে। আজকে অর্জুন সিং যে কথা বলছেন, আজকে কি বললেন যে টিকিটের জন্য আমাকে টিকিট দেওয়া হবে বলে দলে আনা হয়েছিল, মানে ভ্যালু বেসড পলিটিক্স। না, এটাও বলছেন টিকিট দেব না বলে আমি আসতাম না। হ্যাঁ, সেটা তাহলে বলুন, ভ্যালুটা আজকে মূল্যতে পরিণত হয়েছে, টাকার মূল্য, পয়সার মূল্য, টিকিটের মূল্য, এই জায়গাটাতে পরিণত হয়েছে। আর বিজেপি সেই জায়গাটায় কাকে নেবে এখন থেকেই ঠিক করে রেখেছে, কারণ সরে যাচ্ছে মমতা ব্যানার্জি অভিষেকের ছবি, আর সেখানে আসছে কাদের, নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা বা কিছু। তাহলে তো বোঝাই যাচ্ছে যে কি হবে বা কি না হবে। তাহলে কে বিজেপি বা কি বড় কথা বলবে, আর তৃণমূলী বা একেবারে তখন মরিয়া হয়ে
হয়ে গেছেন মন্ত্রিত্বে রাখতে। এইটা তো হচ্ছে আজকের দিনের পশ্চিমবঙ্গের পলিটিক্স সেই জায়গায় পরিণত করেছেন। তাহলে কি মানুষের কথা বা মানুষের প্রশ্নটা কিভাবে নেবেন যারা নিজেদেরকে নিয়ে এইভাবে ব্যস্ত, যারা নিজেদের আমি করিনি কেন, এইবার আপনাকে থামাচ্ছি। খুব মুশকিল মৃত্যুঞ্জয় দ্রুত বলছি 2021 বিধানসভা নির্বাচনের সময় আমরা দেখেছি এরকম ঘটনা ঘটতে, অনেকের ক্ষোভ বিক্ষোভ শ্বাসকষ্ট সব দেখেছি, কিন্তু দিদির ছবিটা সরে গেল এবং পতাকাটা সরে গেল, প্রতীকটা সরে গেল, তারপরে তাদের কি অবস্থা হয় দেখেছি। এই প্রথম একজনকে দেখলাম যে যিনি বলছেন যে অন্য একটি রাজনৈতিক দলের প্রার্থী জিতবে তবু আমি নির্দলে দাঁড়াবো। তার মানে হারার জন্য কেউ যাচ্ছে, তার এত ক্ষমতা, হারার জন্য ভোটে লড়বে, তার মানে অন্যকে হারানোর জন্য কি উনি ভোটে লড়বেন? আমি জানি না দলের শীর্ষ নেতৃত্ব এই বিষয়ে দেখছেন, দলের জেলা নেতৃত্ব এই বিষয়ে অলরেডি স্টেটমেন্ট দিয়েছে হুমায়ুন কবির নিয়ে কি ব্যাপার হবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের পতাকার উপরে আর দিদির ছবি থেকে ভোট দেয় মানুষ, উন্নয়নে ভোট দেয়। আমি এখানে অর্চনা মজুমদারের কাছে আসবো, আমি আলোচনার পরবর্তী পর্যায়ে আসতে যাবো, সেটা হচ্ছে সিএ। আজকে যে সিএর কথা গতকালই একেবারে নোটিফিকেশন জারি করে গোটা রাজ্যে চালু হয়েছে, লাগু হয়েছে, সেটা স্পষ্ট করে দিয়েছে। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, একেবারে আজকে সিএর পোর্টালে আবেদন করলেই নাগরিক হয়ে যাবেন, নাগরিক যারা রয়েছেন তারা অনুপ্রবেশকারী হয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি অর্চনাদি আপনার কাছে সিএর পার্টে এই কারণে আসতে চাইছি, কারণ গুরুত্বপূর্ণ কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। তিনি বলছেন যে মুহূর্তে নাগরিক হওয়ার জন্য আবেদন যারা করবেন সেই মুহূর্তে তারা হয়ে যাবেন অনুপ্রবেশকারী। ফলে এতদিন পর্যন্ত যে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী যা কিছু সুবিধা পাচ্ছিলেন সেই সমস্ত অধিকার তারা বঞ্চিত হবেন, সবাইকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। মারাত্মক অভিযোগ করেছেন। আমি একবার দর্শকদের শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে সিএর বিরোধিতা করেছেন, তারপর আমি অর্চনা মজুমদারের কাছে আসছি। দেখুন একবার। कानून जो है ये लोगों का अधिकार छीनने का बहुत डेंजरस है, ड्रैकोनियन लॉ, दिस अनकॉन्स्टिट्यूशनल, द केयर and the rules are unconstitutional and discriminatory under Article 14 of the Constitution. Declaration of illegal immigrant of valid citizens. पहले आप जो valid citizen है आपको डिक्लेयर करेंगे कि आप इन्फिल्ट्रेटर है, आप इमिग्रेंट है, आप फॉरेनर्स है। जब आप सिटीजन से इमिग्रेंट्स हो जाएगा तो इसका मतलब क्या होता? आपका प्रॉपर्टी राइट कहा जाएगा, आपका फैसिलिटीज कहा जाएगा, आपका घर कहा जाएगा। दूसरी बात है कट ऑफ डेट। Hindus and others who have entered India after 31st December 2014 have been termed as illegal immigrants and will face NRC issues. इसके बाद आपको डिटेंशन कैंप में ले जाएगा। जैसे असम में अब देखा 2019 में जब शुरुआत किया था 19 लाख लोगों को निकाल दिया था, इसमें 13 लाख हिंदू था, বাঙালি, হিন্দু বাঙালি था। ফলে অর্চনাদি একেবারে স্পষ্ট কোনো ইনক্লুসিভ নয়, এটা হচ্ছে একটা এক্সক্লুসিভ আইন, সেটা হচ্ছে অধিকার কারার আইন। সবাইকে একেবারে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার পরিকল্পনা, বাংলা ভাগের পরিকল্পনা করেছে বিজেপি, বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান তিনি একটা প্রশাসনিক সভা দাঁড়িয়ে তিনি একটা আমাদের কনস্টিটিউশনের এগেনস্টে একটা দেশের একটা আইন তার বিরুদ্ধে এত মিথ্যে কথা, যেভাবে ভয় দেখাচ্ছেন, যেভাবে মানুষকে একটা তার নিজের ইমেজ দিয়ে, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, এনআরসি, এইসব কথা আসছে কোত্থেকে? এইসব কথা আসার কোনো ভয় দেখানো আসলে তার রাজনৈতিক স্বার্থে, সামনে তার পার্লামেন্ট ইলেকশন, সেই জিনিসটাকে মাথায় রেখে মানুষকে ডাইভার্ট করা। তিনি বলছেন 7 কোটি মানুষ না 10 কোটি মানুষ এফেক্টেড। কেন? আপনার 2014 31 ডিসেম্বর আর এদিকে 71 সাল, সেই সময়ের মধ্যে যে মানুষগুলো এসছেন সেই মানুষগুলো যারা, যেমন আমি আমার নিজের কথা বলছি, আমি এসছি সেই সময়ের মধ্যে, এসে এই দেশে পড়াশুনো করেছি, এখানে অথচ চাকরি যখন করতে গেছি ইউপিএসসি তখন 1986 আমাকে চাকরিতে আই হ্যাড টু ওয়েট ওই ইন্ডিয়ান সিটিজেনশিপ সার্টিফিকেট বার করার জন্য
2 বছর সার্ভিসের জুনিয়র হয়েছি, আমি সিটিজেনশিপ পেয়েছি বিকজ ঠিক। আই অ্যাম ম্যারিড টু ইন্ডিয়ান সিটিজেন। হ্যাঁ। কিন্তু আর 10 জনের এই ভাগ্য হয় না যে ইন্ডিয়ান সিটিজেন বিয়ে একেবারে করে আপনি বলছেন ওই তাদের তরুণী সুবিধা হবে। বেরোবে। কিন্তু মমতা আজকে বন্দ্যোপাধ্যায় চাকরি করতে যান, হ্যাঁ, পাসপোর্ট হ্যাঁ, ভিসা যান, হ্যাঁ। সেখানে আপনার আধার থাকতে পারে। ঠিক। আধার ইজ নট। আমি এখানে মৃত্যুঞ্জয় পালের কাছে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ধর্মের ভিত্তিতে কাউকে নাগরিকত্ব দেওয়া একেবারে সংবিধানের পরিপন্থী, একদম। একেবারে অবৈধ বলছেন। হ্যাঁ, একদম মৃত্যুঞ্জয়। অবৈধ। মানে সংবিধানের 6 নম্বর ধারা আপনি যদি দেখেন তাহলে তো পরিষ্কারভাবে এটা বলা আছে। দেখুন, সংবিধানের 10 আর 11 নম্বর ধারা অনুযায়ী আপনি নাগরিকত্বের আইন মানে চেঞ্জ করতেই পারেন, কিন্তু 6 নম্বর ধারাতে কোনো ধর্মকে বাদ দিতে পারবেন না। এই বিষয়টা বাদ দিয়েও যদি আমি বলি, দেখুন গতকাল আপনারা দেখাচ্ছিলেন, আপনাদের চ্যানেলে দেখছিলাম, যখন এই সিএ নিয়ে হচ্ছেন, দেখছি মতুয়া ভাইরা তারা উৎসবের মতো আনন্দ করছেন, নাচ করছেন, ঢাকঢোল বাজাচ্ছেন। হ্যাঁ, ঠাকুরনগর আপনার ছবি দেখিয়েছেন। আমার একটাই প্রশ্ন, ওখানকার যে সাংসদ শান্তনু ঠাকুর প্রথমে বলুক, আজকে বিজেপি উত্তর দিক শান্তনু ঠাকুর ভারতবর্ষের নাগরিক কিনা। ভারতবর্ষের আইন বলে আপনি যদি ভারতবর্ষের নাগরিক না হন তাহলে ভারতবর্ষের এই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। নিশীথ প্রামাণিক দেশের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী হলেন, উনি ভারতবর্ষের নাগরিক কিনা আগে বলুন। যে ভারতবর্ষের নাগরিক শান্তনু ঠাকুর যদি ভারতবর্ষের নাগরিক হয়, শান্তনু ঠাকুর তাহলে আমি বলি ধৈর্য ধরুন, শান্তনু ঠাকুর যদি ভারতবর্ষের নাগরিক না হয় তাহলে কি উনি ভারতবর্ষের নাগরিক না হয়ে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন এবং জিতলেন? তাহলে নতুন করে চোরের দল পরে জানলো লম্পটের দল জানেন। আজকে হিমন্ত বিশ্ব শর্মা বলে দিয়েছেন, আমি যদি একজন বাঙালিকে যদি দেওয়া হয় আপনি আন্দোলন করবেন। আমি দুজনকে থামালাম। পার্থ মুখোপাধ্যায়ের কাছে আসবো। পার্থদা, একেবারে আজকে দেখছিলাম সম্ভবত দুপুরের দিকে অমিত শাহ তিনি বলছেন যে কংগ্রেস আজকের বিরোধিতা করছে শুধুমাত্র তোষণের রাজনীতি করার জন্য। তার কারণ সংবিধান প্রণেতা এবং স্বাধীনতার পর থেকে এই যে 3 দেশ থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এই দেশে আসবে তাদের নাগরিকত্ব দেওয়ার যে প্রতিশ্রুতি, সেটা একেবারে স্বাধীনতার পর থেকে সংবিধান প্রণেতারা দিয়ে গেছেন। আজকে কংগ্রেস বিরোধিতা করছে শুধুমাত্র তোষণের রাজনীতি করছে তারা। হ্যাঁ দেখুন, এটা তো ঠিক, সিএ আমাদের কনসেপ্ট, আমরা বলেছিলাম, কিন্তু আমরা কখনো কোনো ধর্মকে বাদ দিইনি। কেন দিইনি না, আজকে যে কথা বারবার বলা হচ্ছে যে মুসলিম দেশগুলো থেকে যারা রিলিজিয়াসলি পারসিকিউটেড হয়ে আসবে, আপনি এবার চিন্তা করুন তো, আজকে বিজেপির যে পোস্টার গার্ল ছিলেন, কে ছিলেন? তসলিমা নাসরিন। তিনি তো অত্যাচারিত হয়ে এসেছিলেন, তিনি তো একজন মুসলিম ধর্মাবলম্বী, তিনি তো হিন্দু নন। বা ধরুন আজকে সবচেয়ে পৃথিবীতে যদি কোনো মহিলাদের ওপর অত্যাচার হয়ে থাকে সেটা হচ্ছে আফগানিস্তানের মুসলিম মহিলাদের ওপরে। আজকে পাকিস্তানের ধরুন আহমেদিয়া আছেন, তারপরে ধরুন মহাজিররা আছেন, তাদের ওপর অত্যাচার, তাদের সেখানকার দেশে তাদের মুসলমান বলে পরিচয় নেই। এই সমস্ত মানুষজন তাদের এরাও তো রিলিজিয়াসলি পারসিকিউটেড, তাহলে এরা কেন বাদ গেল? আজকে চিন্তা করুন তো, বর্মা, সেখানে মুসলিম দেশ বলে সেই বর্মার নামটা বাদ গেছে, মুসলিম দেশ নয় বলে। আজকে বর্মাতে 75 বছরের উপর বয়স এমন প্রচুর মানুষ আছেন যারা ভারতীয় হয়ে জন্মগ্রহণ করেছিলেন সেই সময়, তারা তো পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন, তারা কেন তাহলে এই আইনের আওতায় আসবে না? প্রশ্নটা হচ্ছে যে কেন একটা বিশেষ বাদ দেওয়া হবে? মূল প্রশ্ন হচ্ছে কাগজ। আমি কনিনিকা ঘোষের কাছে আসবো। কনিনিকা দি, শুধুমাত্র আবেদন করলেই তো হবে না, তার জন্য একেবারে কনসার্ন নথি পর্যন্ত দেখাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অনেকেই এরকম আছেন যাদের বাবার জন্ম তারিখটা অনেকে জানেন না, কাগজ তো অনেক দূরের কথা। তার মানে তারা তাদের নাগরিকত্বের জন্য তাহলে আবেদন করলে তারা নথি যদি না দেখাতে পারেন, তারা কি তাহলে এদেশে অনুপ্রবেশকারী হয়ে রয়ে যাবেন নাকি? আসলে ওই অনুপ্রবেশকারী নিয়ে মমতা ব্যানার্জির কি কথা, সবাই সেটা জানেন, বারবার টিভিতে আপনারা দেখিয়েছেন কি করেছেন, নিজে কাগজ ছুঁড়ে এসব আজকে বলছেন নতুন করে, সেসব জানেন। কিন্তু একটা কথা শুনে নিন, এই যে সিএ, এটা আমাদের সংবিধানের মূল কাঠামো, 14 নম্বর অনুচ্ছেদ, যেখানে অন্য কোনো ব্যক্তিকে বৈষম্যমূলক আচরণ করা যাবে না, এ কথা সংবিধানের 14 নম্বর ধারায় বলা আছে। এবং সেক্ষেত্রে নরেন্দ্র মোদীরা, অমিত শাহরা কি করে করেন যে সংবিধান ছুঁয়ে শপথ নিয়ে মন্ত্রিত্ব করছেন, যে কথা বলছেন, আর আজকে সিএ এর কথা বলছেন। আসামের দিকে তাকিয়ে দেখুন, ওদেরই দলের হিমন্ত বিশ্ব শর্মারা বলছে যে এটা হলে আমি রেজিগনেশন দেব, কারণ যে 19 লক্ষকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছিলেন তার মধ্যে 13 লক্ষ হিন্দু ছিল। আর তারপরে কোনোদিন কোনো আইন আমাদের নাগরিকত্ব আইন পশ্চিমবঙ্গের ভিত্তিতে বলুন কথা, কখনো কোনো দাঁড়ান, কখনো কোনো ধর্মের ভিত্তিতে কোনোদিন আমাদের ভারতবর্ষ ভাগ হয়েছিল কেন? বিজাতি তত্ত্বের ভিত্তিতে। বিভাজনের রাজনীতিকে পাকিস্তান, পূর্ব পশ্চিম আফগানিস্তান করা হয়েছিল কেন? না, কিন্তু আমি কনিনিকা, বিজেপির তরফে যেটা স্পষ্ট করা হচ্ছে, এটা কোনো অধিকার কারার বিষয় নয়, এটা নাগরিকত্ব দেওয়ার বিষয়। করছে আরো
এখন এইটা অদ্ভুত আনছে, কথাবার্তা, যাতে কথা বলতে দেবেন না। করতে পারে। বেশ বেশ কেন? অর্চনা মজুমদার প্লিজ মৃত্যুঞ্জয় এখন অর্চনা মজুমদার আমি কনিনিকা থেকে থামালাম, আমি মৃত্যুঞ্জয় পালকে থামালাম। আমাকে যদি বলতে দেন তাহলে বলবো। প্লিজ কনিনিকা এইবার থামো। আমাকে যদি বলতে দেন তাহলে বলবো। সরকার কি কারণে করবে? আমাকে যদি যারা বলতে দেশের দেয় আমি সরকার বলবো। এই Please, করতে আমাকে পারে না একটু কখনো। বলতে দিন প্লিজ। অসাংবিধানিক দেখুন, বেআইনি কাজ। আমাদের যে টাইম টেনিওর দিয়েছেন তার মধ্যে প্রায় 1 কোটির মতো পূর্ববঙ্গ থেকে আসা আমাদের রিফিউজি, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ আছেন। এই 1 কোটি মানুষ সাফারার করেছেন, কখনো আমাদের 10 কোটি মানুষ সবাই নয়। না বলছি ভোটের আগে সেই কারণে না না, মতুয়া আমাকে করা হয়। আমাকে বল, এটা ভোটের আগে হঠাৎ মতুয়াদের তাহলে বলতে পারবো না। ভালোবাসা এইবার উঠলে উঠছে ওনাদের। এইবার একটা আমাদের অর্থনীতি। আগে শিক্ষা হয়েছে। বিজেপি তত্ত্বের ভিত্তিতে আমাদের ভারত ভাগ হয়েছিল। বেশ। একটা ইসলামিক কান্ট্রি থেকে ইসলামরা কারোর কথা ধর্মীয় শুনতে পাবে না কারণে দর্শক। হ্যাঁ। পারসিকিউটেড হবে, ইট ইজ নট এক্সপেক্টেড। হ্যাঁ, হ্যাঁ। একটা না, ইসলামিক কিন্তু এই প্রশ্নটা রইল যে 2020 সালে আইনে পরিণত হলো, 4 বছর ধরে আপনারা আপনারা যখন বিরোধ করলেন। আপনি কেন বড় মার আপনাদের গৌতম দেব বড় মার আমি দুজনকে থামালাম, কনিনিকা ঘোষ এবং দিলীপ কথা অর্চনা মজুমদার কথা ওয়ান লাইনার মৃত্যুঞ্জয় পাল। যদি ওয়ানের মাধ্যমে কেউ ডিক্লারেশন দিল যে আমি বাংলাদেশ বা পাকিস্তান থেকে এসেছি বা আফগানিস্তানের মতো এসেছি, তাকে প্রথমেই বলা হচ্ছে যে সার্টিফিকেট গুলো দিতে হবে, তার মধ্যে বলা হচ্ছে যে বার্থ সার্টিফিকেট দিতে হবে, কোথায় জন্ম দিতে হবে, তাহলে এডুকেশনাল সার্টিফিকেট দিতে হবে। এই যে অপশন গুলো দেওয়া হচ্ছে, এই একজন মানুষ বাংলাদেশ থেকে বা আফগানিস্তান তাহলে থেকে নিঃসন্দেহে একাধিক প্রশ্ন বিরোধীদের তরফে তোলা হচ্ছে এবং একেবারে যুক্তি হিসাবে পাল্টা বিজেপি তরফে দাঁড় করানো হচ্ছে একাধিক বিষয়কে, কিন্তু ভোট বাক্সে আখেরে কার লাভ কার ক্ষতি সেটা তো ফলাফল ঘোষণা হওয়ার পর বোঝা যাবে। আপাতত এই পর্যন্তই।